স্বাস্থ্য খাতটা একদম ভঙ্গুর অবস্থায় আছে। রোগীরা যাদের সামর্থ্য আছে তারা বিদেশে যেতে চাচ্ছেন, ডাক্তার নার্স যাদের অ্যাবিলিটি আছে, যাদের ক্যাপাসিটি আছে তারা বিদেশে চলে যেতে চাচ্ছেন। তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থা তো কাউকে সার্ভ করছে না এবং এরপরে নিরাপত্তা ঝুঁকি আছে। নিজের কাজ করতে গেলে যদি পুলিশ এসে বাধা দেয় তাহলে কেউ কেন কর্মক্ষেত্রে কাজ করতে চাইবে? স্বাস্থ্যক্ষেত্রে একদম আমূল পরিবর্তন প্রয়োজন। গণঅভ্যুত্থানে কি হয়েছিল আপনারা অনেকেই দেখেছেন। যারা আহত ছিলেন তাদেরকে কিন্তু চিকিৎসা পেতে অনেক বেগ পেতে হয়েছে। যারা স্বাস্থ্যকর্মী ছিলেন, ডাক্তার ছিলেন, নার্স ছিলেন, তাদেরকে কিন্তু সরাসরি নির্দেশ দেওয়া হয়েছিল আহতদেরকে চিকিৎসা না দিতে। পুলিশ এসে ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছে রোগী যাতে ভর্তি না হয়, রোগী যাতে ভর্তি না নেওয়া হয়। ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে অনেকে চাপ দিয়েছেন যাতে ডাক্তাররা এবং স্বাস্থ্যকর্মীরা তাদের যেটা কাজ, আহতদেরকে সেবা দেওয়া, রোগীদেরকে সেবা দেওয়া, সেখান থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং এই নির্দেশ না মানলে ক্রিমিনাল মামলা দেওয়া হবে, সেই থ্রেটও দেওয়া হয়েছে। এইটাই ছিল আমাদের বাস্তবতা গত বছর জুলাই আগস্টে। এবং এটা শুধুমাত্র জুলাই আগস্টে হয়েছে এমন না। এই যে পুরো স্বাস্থ্য ব্যবস্থার একটা রাজনীতিকরণ, যেখানে মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার ডিপেন্ড করে তার রাজনৈতিক পরিচয়ের ওপরে, এটা বিগত বছরগুলোতে হয়ে আসছে এবং এই বাংলাদেশে আমরা ফেরত যাব না। চিকিৎসা পাওয়ার অধিকার তার রাজনৈতিক পরিচয়ের উপরে ডিপেন্ড করবে না, রাজনৈতিক পরিচয়ের উপর নির্ভর করবে না এবং ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, অন্যান্য যারা আছেন, রাজনৈতিক প্রভাব তাদের ডিউটি পালনের ক্ষেত্রে বাধা দিতে পারে না। আমি খুব ছোট্ট করে জাতিসংঘের যে রিপোর্টটা এসেছিল, ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন রিপোর্ট, ওখান থেকে একটা প্যারাগ্রাফ তুলে ধরছি যে গত বছর আমাদের অভ্যুত্থানে চিকিৎসা ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা এসেছিল, সেটা ছোট্ট একটা পিকচার। Many injured protesters, especially gunshot victims, were denied potentially life-saving medical care, in particular by private hospitals and clinics that proved to be more susceptible to pressure and intimidation exerted by security forces and intelligence services. In other places, doctors and other medical staff assumed great personal risks to treat wounded protesters based on their urgent medical needs, in many cases for free. So খুব ছোট করে দেখা যাচ্ছে রাজনীতির প্রভাবের কারণে কিভাবে চিকিৎসা খাত ব্যাহত হয়েছে এবং কতখানি প্রতিবন্ধকতা পার হয়ে ডাক্তার এবং অন্যান্য মেডিকেল স্টাফকে সেই সময়ে স্বাস্থ্যসেবা দিতে হয়েছে। এই জায়গায় যাতে আর কখনো না যেতে হয় সেজন্য আমাদের সবাই মিলে কাজ করতে হবে। স্বাস্থ্য খাতটা একদম ভঙ্গুর অবস্থায় আছে। রোগীরা যাদের সামর্থ্য আছে তারা বিদেশে যেতে চাচ্ছেন, ডাক্তার নার্স যাদের অ্যাবিলিটি আছে, যাদের ক্যাপাসিটি আছে তারা বিদেশে চলে যেতে যাচ্ছেন। তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থা তো কাউকে সার্ভ করছে না এবং এরপরে নিরাপত্তা ঝুঁকি আছে। নিজের কাজ করতে গেলে যদি পুলিশ এসে বাধা দেয় তাহলে কেউ কেন কর্মক্ষেত্রে কাজ করতে চাইবে? স্বাস্থ্যক্ষেত্রে একদম আমূল পরিবর্তন প্রয়োজন। শুধুমাত্র স্বাস্থ্যে যারা কাজ করছেন তাদের জন্য না, স্বাস্থ্যসেবা গ্রহীতা যারা আছেন তাদের জন্যও। কারণ এই স্বাস্থ্য ব্যবস্থা কোথাওই কাজ করছে না। আপনারা আজকে ঢাকা মেডিকেল কলেজে গেলে দেখবেন কিভাবে মেঝেতে একটা জায়গায়, যেখানে একজনের শোয়ারও জায়গা নেই, সেখানে 2-3 জন শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। অনেকে অবাক হয়ে যাবেন যে 25 সালে এসেও একটা টার্সিয়ারি মেডিকেল কলেজ হসপিটালে এই অবস্থা। আমরা তো সুস্থ অবস্থায়ও মেঝেতে শুই না, কিন্তু অসুস্থ অবস্থায় যেখানে আমার খুবই ক্রিটিক্যাল কন্ডিশন সেখানে রোগীদেরকে মেঝেতে থাকতে হচ্ছে। সো এই স্বাস্থ্য ব্যবস্থার এখন যে বর্তমান পরিস্থিতি, সেটার অনেকটাই প্রভাব আমাদের যারা রাজনীতিবিদ ছিলেন, যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হয়েছে, যেই দুর্নীতি অনিয়ম চলেছে, সেটার রেজাল্ট। এই জায়গাটাতে আমাদের আর ফেরত যাওয়া যাবে না। আমাদের একদম সব কিছু আমূল পরিবর্তন আনতে হবে। স্বাস্থ্যটা যেমন অধিকারটা শুধুমাত্র যারা ক্ষমতায় আছেন, ক্ষমতার কাছাকাছি আছেন তাদের জন্য সংরক্ষিত। একটা আইসিইউ বেড পেতে হলে কাউকে চেনা লাগবে, এমপিকে চেনা লাগবে বা ক্ষমতাসীন কাউকে চেনা লাগবে। হাসপাতালে ভর্তি হতে হলে, সিট পেতে হলে কাউকে চেনা লাগবে, কিছু টাকা পয়সা দেওয়া লাগবে। এরকম তো হওয়ার কথা ছিল না। আমাদের ইউনিভার্সাল হেলথ অ্যাক্সেসটা পাওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গায় আমরা স্বাধীনতার এত বছর পরেও পৌঁছাতে পারিনি। আমরা জাতীয় নাগরিক কমিটি এবং পরে জাতীয় নাগরিক পার্টি থেকে অনেক স্টেক হোল্ডারদের সাথে ইন্টারাক্ট করেছি, এঙ্গেজ করেছি, অনেকগুলো সমস্যা আইডেন্টিফাই করেছি। আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশন যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে সবার জন্য যাতে স্বাস্থ্যটা নিশ্চিত করা যায়, স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা যায়, সেই জায়গায় আমাদের সবার কাজ করতে হবে। কখন যে চিকিৎসাটা শুরু হবে সেই ব্যাপারে আমাদের এমার্জেন্সি ট্রিয়াজটা কাজ করে না। আমরা প্রপোজ করেছিলাম যে একদম যখন সিমটম শুরু হবে তখন থেকেই অ্যাম্বুলেন্স থেকে চিকিৎসাটা শুরু হবে। অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু সে যে স্বাস্থ্য সংস্কার কমিশন এই ব্যাপারে আমাদের প্রপোজালটা গ্রহণ করেছে এবং খুব সুন্দরভাবে ওনারা একটা এমার্জেন্সি রেফারেল সিস্টেম, পুরো এমার্জেন্সি সিস্টেমটা সাজানোর একটা প্রপোজাল দিয়েছে।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিশন যে প্রপোজাল দিয়েছে সেটা বাস্তবায়নের কোনো রূপরেখা এখন পর্যন্ত নাই, কোনো পথরেখা নাই। যে এমার্জেন্সি সিস্টেমের কথা আমরা বলছি এবং স্বাস্থ্য সংস্কার কমিশনও প্রপোজাল দিয়েছে সেটা বাস্তবায়ন কবে হবে, কিভাবে হবে আমরা জানি না, কিন্তু এটা আমাদের বাস্তবায়ন করতে হবে। আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা স্ট্রেনথেন করতে হবে, আমাদের মানসিক স্বাস্থ্যসেবা স্ট্রেনথেন করতে হবে। এগুলো আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে অনেক আগে থেকে কাজ করছি, সামনেও আমরা কাজ করব এবং আমাদের ওভারঅল গোল থাকবে স্বাস্থ্য যাতে ক্ষমতার কাছে কুক্ষিগত না থাকে, সবার জন্য যাতে স্বাস্থ্যসেবার অধিকারটা আমরা সংরক্ষিত করতে পারি। কার পকেটে কত টাকা আছে, কার পদবি কি, পদ কি, সেটার উপর ডিপেন্ড করবে না তিনি চিকিৎসা পাবেন কি না। চিকিৎসার যার যেরকম প্রয়োজনীয়তা সেই অনুযায়ী তিনি চিকিৎসা পাবেন। এই জায়গায় আমরা কাজ করব এবং এই জায়গাটা আমরা নিশ্চিত করব।